চলুন আজ উৎপাদনশীলতা নিয়ে একটা দারুণ গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের দেখাবে কিভাবে অনেক সময় খুব ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করা একটা উদ্যোগও একটা কোম্পানির জন্য মস্ত বড় বিপদ ডেকে আনতে পারে। তো আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে একজন সেরা পারফর্মার, মানে যে কিনা তার কাজের সবচেয়ে দক্ষ, সেই চাকরিটা হারিয়ে ফেলে? এই সহজ গল্পটার মাধ্যমে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন দেখি কিভাবে অতিরিক্ত ব্যবস্থাপনার একটা জটিল ফাঁদে পড়ে একজন আদর্শ কর্মীর সবকিছু ওলটপালট হয়ে যায়। তো গল্পটা শুরু হচ্ছে একদম সাদামাটাভাবে। আমাদের গল্পের মূল চরিত্র একটা পিঁপড়া, যে কিনা নিজের কাজে ভীষণ খুশি ছিল আর অসম্ভব প্রোডাক্টিভ ছিল। গল্পের শুরুতে চলুন একটু দেখে নিই আমাদের এই পিঁপড়া কর্মীটির জীবনটা আসলে কেমন ছিল। মানে সেই সময়কার কথা যখন সবকিছু ছিল খুব সহজ, গোছানো, আর সবচেয়ে জরুরি বিষয় হলো অত্যন্ত কার্যকর। এই পিঁপড়াটাকে দেখুন, মানে একজন আদর্শ কর্মী বলতে যা বোঝায় সে ছিল ঠিক তাই। তার কোনো বস বা ম্যানেজারের দরকারই হতো না। সে নিজেই নিজের কাজের প্রতি 100 ভাগ সৎ ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সে তার কাজটাকে মন থেকে ভালোবাসত। আর এটাই ছিল তার অসাধারণ পারফরমেন্সের আসল রহস্য। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। কোম্পানি সিইও মানে সিংহ খুব ভালো উদ্দেশ্য নিয়ে ভাবলেন, আরে এই পিঁপড়া তো দারুণ কাজ করছে, একে তো আরও উন্নত করা যায়। কিন্তু তার এই নিরীহ ভাবনাটাই যে সব সমস্যার জন্ম দেবে তা কে জানত। আর এখান থেকেই শুরু হলো ম্যানেজমেন্টের স্তর বাড়ানোর খেলা। একটা ছোট্ট উন্নতির চিন্তা থেকে জন্ম নিল একের পর এক নতুন নতুন পদ, যা সবকিছুকে আরও জটিল করে তুলল। অনেকটা ডোমিনো পড়ার মতো একটা আরেকটাকে ফেলতে ফেলতে এগোতে লাগলো। ভাবুন একবার কিভাবে একটা অপ্রয়োজনীয় স্তর আর একটা নতুন স্তরে জন্ম দিচ্ছে। পিঁপড়াকে সুপারভাইজ করতে এলো তেলাপোকা, তেলাপোকার রিপোর্ট গোছানোর জন্য সেক্রেটারি হিসেবে এলো মাকড়সা, আর তাদের জন্য কম্পিউটার প্রিন্টার দেখতে এলো একটা মাছি। মানে পুরো ব্যাপারটা একটা জটিলতার গোলকধাঁধা হয়ে গেল। এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, একদম টপ লেভেলে বসে সিংহ কিন্তু মহা খুশি। সে ভাবছে, বাহ কি সুন্দর রিপোর্ট, কি সুন্দর গ্রাফ, মানেই তো উন্নতি হচ্ছে। কিন্তু আসল কাজ যে মাঠে মারা যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। রিপোর্টের সাথে বাস্তবতার যে কোনো মিলই নেই তা সে বুঝতেই পারল না। আচ্ছা, এত সব ম্যানেজমেন্ট, রিপোর্ট আর মিটিংয়ের ডামাডোলে আমাদের সেই পরিশ্রমী পিঁপড়াটার কি হলো? চলুন এবার তার কাছেই ফেরা যাক। দেখি এই নতুন সিস্টেমটা কিভাবে তার কাজের আগ্রহ আর স্পৃহাকে ধীরে ধীরে একেবারে শেষ করে দিচ্ছিল। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যে পিঁপড়াটা একসময় আনন্দের সাথে কাজ করত, গান গাইতে গাইতে বাড়ি ফিরত, সে এখন শুধু ফাইলপত্র আর অফুরন্ত মিটিংয়ের জালে আটকে গেছে। তার কাজে সেই আনন্দ আর উৎপাদনশীলতা দুটোই যেন কোথায় হারিয়ে গেল। ভাবছেন এখানেই শেষ? একদমই না। আমলাতন্ত্রের বিস্তারটা দেখুন। এখন একজন বিভাগীয় প্রধানও চলে এলেন, মানে একজন ঝিঝি পোকা। আর তার প্রথম কাজ কি ছিল জানেন? কাজের উন্নতি করা না, নিজের জন্য একটা নতুন কার্পেট কেনা আর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া। আসল কাজ থেকে ম্যানেজমেন্ট যে কতটা দূরে সরে যেতে পারে এটা তার একটা ক্লাসিক উদাহরণ। এই যে চার্টটা দেখছেন, এটা কোনো জটিল ডেটা নয়, এটা হলো এই গল্পের সারমর্ম। এতগুলো ম্যানেজার, এত মিটিং আর রিপোর্টের ফল কি হলো? যেখানে আগে উৎপাদনশীলতা ছিল একদম চূড়ায়, এখন তা নেমে এসেছে একেবারে তলানিতে। ছবিটা নিজেই সব কথা বলে দিচ্ছে। যখন অবস্থা একেবারে হাতের বাইরে চলে গেল, তখন সিংহ কি করলেন জানেন? তিনি আরও একটা ভুল পদক্ষেপ নিলেন। তিনি ভাবলেন বাইরে থেকে একজন বিশেষজ্ঞ ডেকে আনলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সিংহের মনে হলো সমস্যাটা যেহেতু ভেতরে, সমাধান হয়তো বাইরে থেকে আসবে। তাই তিনি একজন নামকরা কনসালটেন্ট, একটা প্যাঁচাকে দায়িত্ব দিলেন পুরো বিভাগটা অডিট করে একটা সমাধান বের করার জন্য। তো প্যাঁচা সাহেব এলেন এবং খুব গুরুগম্ভীরভাবে তার কাজ শুরু করলেন। 3 মাস ধরে ডেটা নিলেন, সবার সাথে কথা বললেন, আর তারপর একটা বিশাল মোটা রিপোর্ট তৈরি করলেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। আর 3 মাস পর তার সেই বিখ্যাত রিপোর্ট থেকে কি বেরিয়ে এলো জানেন? তার যুগান্তকারী সমাধানটা ছিল বিভাগে লোক বেশি, কর্মী ছাঁটাই করতে হবে। ভাবুন একবার, প্যাঁচা আসল সমস্যা মানে অতিরিক্ত ম্যানেজমেন্টের স্তর, সেটাকে ধরতেই পারল না। তার সহজ সমাধান, কর্মী ছাঁটাই করো। এবার বলুন তো প্রথম ছাঁটাইটা কার হলো? এর উত্তরটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন। আর এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, আমাদের সেই হতভাগ্য পিঁপড়া। সেই পিঁপড়াটাই প্রথম চাকরি হারালো, যে একসময় এই কোম্পানির সেরা কর্মী ছিল, যার অসাধারণ কাজের উপর ভিত্তি করেই এই পুরো ম্যানেজমেন্টের জালটা তৈরি হয়েছিল। আর কারণটা কি দেখানো হলো জানেন? বলা হলো পিঁপড়াটার নাকি মোটিভেশন নেই, তার অ্যাটিটিউড নাকি নেগেটিভ। যে সিস্টেমটা পিঁপড়াটার কাজের আগ্রহ কেড়ে নিয়ে তাকে বিরক্ত করে তুলল, সেই সিস্টেমই তাকে অযোগ্য আর নেতিবাচক বলে চাকরি থেকে বিদায় করে দিল। অন্যের ঘাড়ে দোষ চাপানোর এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? তো গল্পটা তো শেষ হলো, কিন্তু আসল আলোচনা তো এখন শুরু। চলুন এবার গল্পের বাইরে এসে এর মূল শিক্ষাগুলো নিয়ে একটু ভাবা যাক। এই ছোট্ট গল্পকাহিনীটা আজকের কর্পোরেট জগতের জন্য কেন এত বেশি প্রাসঙ্গিক তা বোঝাটা খুব জরুরি। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, যখন একটা কোম্পানি তার মূল কর্মীদের চেয়ে ম্যানেজমেন্ট আর রিপোর্টিংকে বেশি গুরুত্ব দেয়, তখন তার পতন প্রায় নিশ্চিত হয়ে যায়। যারা আসল কাজটা করে তাদের ক্ষমতায়ন না করে যখন শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তখন ফলাফল ঠিক এমনই হয়। উৎপাদনশীলতা তখন কেবল গ্রাফ বা রিপোর্টে থেকে যায়, বাস্তবে নয়। আর যখন সেই সিস্টেমটা ব্যর্থ হয়, তখন দোষটা সিস্টেমের ওপর পড়ে না, পরে সবচেয়ে দুর্বল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মীর ওপর, ঠিক যেমনটা আমাদের পিঁপড়াটার সাথে হলো। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভেবে দেখা যাক, আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে বা সংগঠনে এমন অনেক পিঁপড়া আছে না, যারা নীরবে আসল কাজটা করে যায়? তাদের অবদানকে কি আমরা সঠিকভাবে মূল্যায়ন করছি, নাকি তারাও ধীরে ধীরে এই ব্যবস্থাপনার জটিল জালে নিজেদের কাজের আনন্দ আর অনুপ্রেরণা হারিয়ে ফেলছে?